নিউইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বাংলাদেশের সব মানুষের মধ্যে এখন শঙ্কা আর প্রত্যাশা হাত ধরাধরি করে পাশাপাশি চলছে। এক সময় মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে নির্বাচনের একটি ট্রেনে উঠে পড়লো, আরেক সময় মনে হলো যে বাংলাদেশ আসলে নির্বাচন বলি অন্য যে কোনো কিছুই বলি অনেক অনিশ্চিত, হানাহানি এবং পারস্পরিক দোষারোপের একটা চেষ্টা প্রকাশ চলছে। সবাই সবাইকে অবিশ্বাস করছে, এরকমও মনে হচ্ছে কখনো কখনো। এসব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সৃষ্টি করতে পারছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে চরমনাই। জনাব সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে চরমনাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে ডক্টর হোসেন, অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেকদিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান, কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরো কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন। অনেকে একথাও বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট 2 বা 3 ভাগ রয়েছে। এই ব্যাপারগুলি কি আসলে সত্য? ডক্টর হোসেন, আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরো একটু বেশি সময় থাকলে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে আরেকটু বেশি লাভজনক হবে বা থাকা উচিত, বা আপনি কি আরো থাকতে চান কিনা, সরাসরি যদি আমি প্রশ্ন করি? আমি খালেদ, আপনি আমাকে চেনেন, আজ থেকে চেনেন না তো? জি জি, 30 বছরের মতো সময় ধরে চিনি। জি, 30 বছরের মতো হয়েছে। আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম তাহলে বহু আগে আমি থাকতে পারতাম। ওকে, আমি একবার আপনাকে বলেছি। রাইট রাইট। তারপরে কনসিকুয়েন্সেস কি হতো সেটা পড়ে না। রাইট, বাট আই কুড হ্যাভ এনি টাইম। তো আমার ওই ধরনের কোনো ক্ষমতা থাকার ইচ্ছা নাই। আমি যতটুকু সময় পেয়েছি আমি কিন্তু একদম সিনসিয়ারলি আমি সাধারণ মানুষের জন্য, কারণ আমি যেখানে আছি দুটো মন্ত্রণালয়, একটা হচ্ছে আপনার নৌ মন্ত্রণালয় আর একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়। আপনি দেখেছেন যে শ্রম মন্ত্রণালয়তে আমি কতখানি সিনসিয়ারলি শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য, একই সাথে মালিকরা যাতে শ্রমিকদের সাথে শ্রমিকদের দেনা পাওনা দিতে পারে সেজন্য যতটুকু করার, আমার মনে হয় যে এর আগে কোন শ্রমমন্ত্রী এই উন্নয়ন করেনি। এটা আমি করেছি আমার নিজের উদ্যোগ, যেটা বলেন, বা আমি জনগণের জন্য, শ্রমিকদের জন্য, দেশের একটা সার্বিক যে পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তরণের জন্য। দ্বিতীয়, আপনি দেখেছেন যে নৌ মন্ত্রণালয়ে আমি আজকেও আমি বড় একটা মিটিং করেছি, এবং আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেগুলো নিরবিচ্ছিন্ন, একেবারে ধরেন যদি বলি ইংরেজিতে গড ফর সেকেন্ড প্লেস, যেখানে যোগাযোগ ব্যবস্থা এত খারাপ, নদীর মধ্যে ভাসমান লোকজন, চরের মধ্যে কোনো যোগাযোগ নাই, আমি সেসব জায়গায় চেষ্টা করছি অন্তত নৌপথের যোগাযোগ উন্নত করার জন্য। আমি এই কাজটুকু করছি, এবং এই কাজটুকু করায় আমার একটা ভিতরে একটা আনন্দ আছে। এটা আমি অত্যন্ত সাধারণ, একেবারে যদি বলি যে অত্যন্ত সাধারণ মানুষের সাথে আমার একটা যোগাযোগ, একটা কানেকশন হচ্ছে। এটা আমি অনেক আগের থেকে, আপনি জানেন, ইলেকশন কমিশন তখন থেকে শুরু করে এই পর্যন্ত আমার এটাই আমি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি আমার জীবনের। আমার এরপরে আর কোনো খায় থাকার ইচ্ছা নেই। এরপরে যে যদি বলি আপনাকে, আমার অভিব্যক্তিটা বলি, এরপরে পাওয়ারে থাকতে হলে, সেই পাওয়ারে থাকতে হলে আমাকে আমার প্রিন্সিপাল ত্যাগ করতে হবে। এটা এখন আর সম্ভব না। আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা আপনি ঠিকই বলেছেন, আমি 30 বছর ধরে আপনাকে চিনি। আমরা যারা সাংবাদিকতার সঙ্গে আছি তাদের অনেকেই আপনাকে আসলে একই সময় ধরে চিনে জানে। আমি যেটি বলতে শুনেছি, আমি বাংলাদেশ থেকে একটু দূরে থাকলেও আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা হয়। অনেকেই বলছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে আমরা গত 10 মাস ধরে একটু আলাদা দেখছি, বিশেষ করে গত 2-3 মাস। যে প্রসঙ্গটি ধরে তারা বলছেন সেই প্রসঙ্গটি হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর পরিচালনার কাজটি আপনারা বিদেশি প্রতিষ্ঠানকে দিতে চাইছেন। প্রথমে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসই এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী, তিনি এটি জাস্টিফাই করতে চাইছেন, আপনাদেরকে বোঝাতে চাইছেন, কারণ তিনি একটি এনজিও ধর্মী মানুষ। তিনি গ্লোবাল এনজিও, গ্লোবাল ফিল্ডে কাজ করে তিনি অভ্যস্ত। তিনি আসলে আমরা দেখেছি ডাননের মতো বা বড় বড় কর্পোরেট হাউসকেও বাংলাদেশে এসে যাতে তারা ব্যবসা করে, কাজ করে, সেই সব ব্যাপারে তারা অনেক আগ্রহ আছে। গ্রামীণ ফোনের ক্ষেত্রে টেলিনর কানা টানা এইসবের ক্ষেত্রে আমি এটা বলতে চাই। কিন্তু
আমরা দেখতে পেলাম যে এই ব্যাপারে আপনিও এটা নিয়ে অনেক কড়াভাবে আপনার পছন্দের কথা বলতেছেন। মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোম্পানিটিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়াটি যে আপনাদের সরকারে অগ্রাধিকার পাচ্ছে, এইটা কি আপনার কাছ থেকে এই উৎসাহটা তার কাছে যাওয়া, নাকি ডক্টর ইউনূসের উৎসাহটা আপনাদের মধ্যে ছড়ানো গেল? মানে আমরা যেই একটু বড় হয়ে গেল প্রশ্নটা, তবু আমি শেষ করি। আমরা যেই ডক্টর এম সাখাওয়াত হোসেনকে চিনি, যে তিনি আসলে নিজে কনভিন্স না হয়ে কোনো কাজ করার কথা না, আপনি আমাদের যদি একটু বলেন যে আপনি কি কনভিন্স যে চট্টগ্রাম বন্দর আসলে বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা ঠিক হবে? আমি 100% কনভিন্স। কেন কনভিন্স আমি আপনাকে কিছু 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 ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত হচ্ছে যে এই কোম্পানি বা যেই আসুক, সে কিন্তু বন্দর পরিচালনা করছে না। লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, তারা কিন্তু বন্দর পরিচালনা করছে। বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি, এখন যা আছে তাই। তারা শুধু যেটা করবে, পরিচালনা করবে বা সেটা হচ্ছে অপারেট করবে, সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ বন্দর, দ্যাট মিনস 5টি টার্মিনাল। তারা 5টি টার্মিনাল অপারেট করবে আন্ডার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, লিজ ফর, বা তাকে দেওয়া হবে কিছু বছরের জন্য। হয়তো সেটা 2 বছর বা 3 বছর পরে আবার নতুন, একদম বুঝে বুঝে যাওয়ার জন্য। আপনি তো এখন শিক্ষকও বা আগেও শিক্ষক মতো ধরনের ছিলেন, যে একটু বুঝে বুঝে যাওয়ার জন্য আর কি। আমি এই কথাটা প্রায় শুনি। আপনি যদি আমাকে একটু বুঝায় বুঝায় যান আর কি। আমি এই কথাটা প্রায় শুনি যে তারা বন্দর পরিচালনা করবে না, তারা আসলে 5টি টার্মিনাল অপারেট করবে। কিন্তু আমার প্রশ্ন, বন্দরের যে টোটাল কাজ, তাকে যদি আমি 100 বলি, 5টি টার্মিনাল অপারেট করাটাও তো তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ। সে পার্সেন্টেজ আসলে কত? মানে বন্দর পরিচালনার সিংহভাগই তো টার্মিনাল অপারেট করা আসলে, নাকি? না না, বন্দর শোনেন, না 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 না, আমি একটা জিনিস বলেন, টার্মিনাল অপারেট করা মানে, আর এখন ধরুন আমাদের 18 বছর থেকে আমাদের একটা প্রাইভেট কোম্পানি বাংলাদেশে তারা পরিচালনা করছেন, এখন মানে আপনি আপনি একবার চিন্তা করেন, ওই কোম্পানিটি পরিচালনা করেছিল, ওই কোম্পানির জায়গায় যদি তাকে মানে যেহেতু 18 বছর বা 16 বছর থেকে আছে, তাকে ডিপিএম মেথডে করতে 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 কিছু ভেস্টেড ইন্টারেস্ট তার সাথে ঢুকে গেছে। এবং এই ঢুকাতে আমি মনে করি বন্দরের যে কয়েকটা জিনিস তো হয়নি। আপনি যেখানে চিটাগং বন্দর এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে স্বীকৃত নয়। আমি যদি বলি, কারণ আমি একটু এগুলো, আপনি জানেন আমাকে যে কাজ দেওয়া হয় আমি ডিপে যাই। অনেক সময় অনেকটা লোকের হতো আমি একটু আগাম বলে ফেলে, এই জন্য চুপচাপ থাকি। এখন আগাম বলে ফেললে আবার লোকে হয়তো বুঝতে পারে না, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় দ্যাট ইজ কারেক্ট। যেই কোম্পানির কথা বলা হচ্ছে, আমি দুটো বলি, এখন বলতেই পারি, এটা হচ্ছে দুবাই পোর্ট অথরিটি। দুবাই পোর্ট, তার মানে এটা একটা পোর্ট, আপনার একটা বিশ্বব্যাপী পরিচালনাকারী, তারা অপারেটর সেই দুবাই পোর্টের সাথে বিগত সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মাঝখানে একটা গন্ডগোল তারা করে ফেলেছে। সেটা হলো, যেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল সেটা, ওইটা বাদ দিয়ে তারা সৌদি আরবেকে দিয়েছে। সৌদি আরবে কিন্তু রেড সি বলে তাদের সৌদি আরবের কোম্পানি একটা পুরো আপনার 4টা টার্মিনাল কিন্তু অপারেট করছে এখন। হ্যাঁ, সেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল। তখন তাদেরকে দুবাই পোর্টকে বললো, দুবাই পোর্ট যখন এটা নিয়ে প্রোটেস্ট করলো যে এমওইউ করার পরে তোমরা আমাদেরকে দিচ্ছ না কেন, তার মানে সামথিং ফিজিবিলিটি। তখন দুবাই পোর্টকে আশ্বাস দেওয়া হলো, একটা নন বাইন্ডিং এমওইউ করা হলো, তোমাদেরকে যখন এনসিটি বর্তমান যে অপারেটর আছে তার সে চলে গেলে তোমাদেরকে এনসিটিতে দেওয়া হবে। এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। কাজে এটা যখন দুবাই পোর্ট আমাদের কাছে আসলো, আমার কাছে একা নয়, মানে সরকারের উচ্চ পর্যায়ে গেল, আমার কাছে যখন আসলো তখন বিস্তারিত এটা আলোচনা হয়েছে, আমি আলোচনা করেছি মিনিমাম 6 মান্থস। এবং তখন তারা আমাকে লিস্ট দিল, তাতে 85টি দেশে 85টি আন্তর্জাতিক পোর্ট তারা অপারেট করছে, এবং 85 পোর্টের সাথে দুবাই পোর্টের একটা বড় কানেকশন হয়ে গেছে। সেটা জাহাজ চলাচলে, সেটা লজিস্টিক্সে,
সেটা ইমপ্রুভমেন্টে। আমি দুটো পোর্ট দেখেছি ইংল্যান্ডে, দুটো পোর্ট, যেটা দুবাই পোর্ট, সরি একটা পোর্ট যেটা ফুললি অটোমেটিক। ফুললি অটোমেটিক পোর্টটা তো আমাদের দরকার নেই। এবং তাদের সাথে যে কথা হয়েছে যে তারা যেই যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতি যদি তারা নেয় তাহলে ওই যন্ত্রপাতির মূল্য প্রাইস তারা এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করবে। কারণ ধরুন তারা যদি 10 বছর থাকে তারপর তো এই যন্ত্রপাতি কাজে লাগবে না। এবং এখন এখন যেটা হয়েছে সেটা এখন যেহেতু সরকারি পর্যায়ে চলে গেছে, সেখানে নানান রকমের সংগঠন গুলো জড়িত হয়ে গেছে যে হাউ টু গিভ ইট টু দ্য বেস্ট অফ দি বাংলাদেশ ইন্টারেস্ট। বাংলাদেশ ইন্টারেস্টের সবচেয়ে বড় ইন্টারেস্ট যেটা আমি দেখছি, এবং আমি না দেখে কিন্তু কোনো কথা বলি না, যে এই যে 85 to 90 পোর্ট তারা বিভিন্ন, ইনক্লুডিং আমেরিকা, আমেরিকা 2টা পোর্ট তারা চালাচ্ছে, ইন্ডিয়াতে 5টা পোর্ট চালাচ্ছে। এরকম যদি আমি বলতে যাই তাহলে না দুনিয়া বলতে হবে। ডক্টর সাখাওয়াত, আমি কিন্তু এই কথাগুলি মোরলেস আপনারা বলেছেন, মানে আপনি একটু কম কম করে বললো, আমরা এটা সরকারের বিভিন্ন পক্ষ থেকে আমরা এটা শুনেছি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এইটার সিদ্ধান্ত মানে সরকারের অগ্রাধিকারে নেয়ার ক্ষেত্রে সরকার যেটা অগ্রাধিকার হিসেবে সামনে আনতেছে, এটা করেই যেতেছে, এইটা এমন গুরুত্বপূর্ণ কিনা, নাকি আপনারা মনে করতেছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট তার স্বার্থে এইটাকে ব্যবহার করে এবং স্থানীয় ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়ার জন্য তারা এটাকে রাখবে? আপনারা কি এরকম মনে করতেছেন, মানে রাষ্ট্রীয় স্বার্থে কাজ না করে তারা লোকাল বা কায়েমি স্বার্থ দেখবে? শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলছি না। এই বন্দরটা যখন পরিচালিত হচ্ছে আপনার অপারেটরদেরকে দিয়ে, আমার কাছে নিত্য নিয়মিত বিভিন্ন সংস্থান থেকে যে কথাটা আসে যে বছরে প্রায় 2 কোটি টাকার চাঁদা উঠতেছে। সেই চাঁদা আপনার অপারেটর থেকে শুরু করে একেবারে আপনার মাল খালাস করা পর্যন্ত, বাইরে যাওয়া পর্যন্ত এই চাঁদা উঠছে। আপনার মনে আছে যে আওয়ামী লীগের মহিউদ্দিন সাহেব পোর্ট বন্ধ করে দেন, তারপরে আসলেন AZM নাসির উদ্দিন, ওনাদের সাথে এই পোর্ট যেভাবে চলেছে ওরা প্রতিনিয়ত ইন্টারফেয়ার করেছে। কেন ইন্টারফেয়ার করতে পেরেছেন? বিকজ যে লোকাল অপারেটর ছিল, আমি একটা টার্মিনালের কথা বলছি, লোকাল অপারেটর ছিল, তারা কি কম্প্রোমাইজ করে না চললে তারা এখানে ব্যবসা করতে পারতো? আপনার মনে হয়? আপনি কি তাই মনে করেন? আমার আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু তারপর আমরা যেটি বলতে চাই, আচ্ছা আমি আরেকটু বলি, আমি শেষ করছি। এটা কিন্তু আমি যেহেতু নৌ উপদেষ্টা, সেই জন্য আমার একটা বিবেচনা আছে, কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে এখন যে আপনার ধরেন যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে। কাজে সেটা আমার উপরে যে টোটালি নির্ভর করছে তা নয়, এটা সরকারের কমিটির উপরে। আমি যদি মানে আমার স্টাডিতে বলি, আমরা ডিপি ওয়ার্ল্ডের কথা বলছি, এটা দুবাই পোর্ট। এই দুবাই আপনি জানেন মিডল ইস্টে কোনো ব্যবসা, এত বড় ব্যবসা, হ্যাঁ, কিভাবে হয়, এটার সাথে কে জড়িত থাকে? ওখানে নিশ্চয়ই আপনার টপ লেভেলেও জড়িত আছে, তাই না? এই অঞ্চলে আমি শেষ করছি, এই অঞ্চলে আমাদের এক্সপাট্রিয়েটটা কাজ করে, মনে রাখবে। আর দুবাইতে প্রায় 11 থেকে 12 লক্ষ বাংলাদেশি কাজ করছে, এবং তারা আরো আগ্রহী, আরো ম্যান পাওয়ার নেওয়ার জন্য এবার তারা ইঞ্জিনিয়ার নিতে যাচ্ছে, ইঞ্জিনিয়ার আর ডক্টর। সৌদি আরবিয়াতে আমাদের প্রায় 19 লক্ষ লোক কাজ করছে। মেইন রেমিটেন্স কিন্তু আপনার আবুধাবি পোর্টও আসছে, তারাও ইন্টারেস্ট শো করতে, ইনভেস্ট করতে। এখন একটা ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে, দুবাই পোর্ট প্লাস মাইনাস যাই হোক, আলটিমেটলি দে উইল ইনভেস্ট অ্যাবাউট $1 বিলিয়ন। এন্ড পোর্টকে যদি স্মার্টলি ইন্টারন্যাশনাল পোর্টের মধ্যে পরিচালনা করতে পারে, নতুন ইকুইপমেন্ট তারা আনে, একটি পরিষ্কার কথা বলেছি, এখানকার যারা ওয়ার্কার, প্রত্যেকটি ওয়ার্কারকে যারা কাজ করছে তাদেরকে কাজে রাখতে হবে। They cannot without the consent of the government. আমার কাছে মনে হয় যে আমরা অনেকগুলি প্রসঙ্গ নিয়ে কথা বলবো, আপনি যদি একটু কনক্লুড করতেন। কিন্তু আমি যেটা বুঝছি আপনার কথাতেও এটা এখন পরিষ্কার আমার কাছে, যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে, সরকার যেহেতু
যেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ। তারা হাই সাউন্ডিং, লো পারফর্মিং, মানে এর জন্য তারা কোনো না কোনোভাবে চাইছে যে কোনো না কোনোভাবে বিদেশি ইনভেস্টমেন্ট দেখাতে। সেই জন্য এই $1 বিলিয়ন বিদেশি ইনভেস্টমেন্টও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় যে এখানে আসলে যতটা অপারেটিভ প্রবলেম, কেন আমি এই কথা বললাম সেটাও আমি একটু ছোট করে বলি, আপনি এটা নিয়ে নিশ্চয়ই বলবেন, যে আমি যারা 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 এক্সপোর্টার তাদের সাথে আমি যখন কথা বলি, তারা কিন্তু বন্দরের নানা অব্যবস্থাপনার কথা বলে, কিন্তু অপারেটর লেভেলে তাদের বড় ধরনের কমপ্লেইন আমরা এখনো শুনি নাই। আমরা কিন্তু যেই জন্য তাদের দেরি হয় সেইটা কিন্তু সরকারের জায়গা, কাস্টমস, কোনো সময় ভ্যাট, কোনো সময় ট্যাক্স, কোনো সময় মানে ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং পরীক্ষা করা ইত্যাদি নানা ধরনের ইন্সপেকশন। তো ইনভেস্টমেন্টের জন্য কি আসলে চট্টগ্রাম বন্দরকে মানে ইনভেস্টমেন্টটা বেশি দেখানোর জন্যই কি আসলে এটা করা হচ্ছে কিনা? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমি 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 বলি, জি, চিটাগং পোর্ট হ্যাজ অ্যাট্রাক্টেড মেনি ইনভেস্টর্স। একটা আপনি শুনেছেন বে টার্মিনাল, বে টার্মিনালে অলরেডি $650 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য দিচ্ছে, পিওর একেবারে টোটাল। ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করবে সেটা হচ্ছে বে টার্মিনালকে উন্নত করার জন্য আপনার ব্রেক ওয়াটার খুব ইম্পর্টেন্ট, এবং চ্যানেল ড্রেজিং, এই কাজের জন্য $650 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি সাইন করেছে, স্যাংশন করেছে, এখন অ্যাওয়েটিং এটাকে ইমপ্লিমেন্ট। ওইখানে টার্মিনাল যে হচ্ছে, একটা টার্মিনাল অলরেডি পিএসএ, পোর্ট অথরিটি অফ সিঙ্গাপুর, তারা কি অলরেডি মানে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য আসছে। সিমিলারলি ডিপি ওয়ার্ল্ড এগেইন টার্মিনালে আসছে, এবং এখন এডি পোর্ট, তার মানে আবুধাবি পোর্ট, তারাও আসছে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং যেটা, মার্সেক কোম্পানি, এপিএম, they are also investing, রাইট, মার্স, হ্যাঁ। এই টোটাল ইনভেস্টমেন্ট যদি আপনি দেখেন, এখন বন্দর কেন্দ্রিক ইনভেস্টমেন্ট কিন্তু ওয়ার্ল্ড ওভার। মাতারবাড়ি তৈরি হচ্ছে, মাতারবাড়ি এখন পর্যন্ত 2030 সালে এটা সম্পূর্ণ হওয়ার কথা, তার আগেই সৌদি আরবে কামিং উইথ ফিউ, আমাকে যেটা বলেছে যখন আসবে তখন বলে $1.5 বিলিয়ন। তারা মাতারবাড়িটা অপারেট করতে চায়। এখন আপনি আমাকে বলেন অপারেশন, দে আর নট বাইং ইট, দে আর নট টেকিং অথরিটি, নতুন অথরিটি তৈরি হচ্ছে। এখন এই সরকারের সময়ে যদি এগুলো অবশ্য আগে কথাবার্তা হয়ে আছে, এই গভর্নমেন্ট নতুন করে কিছু করেনি, এই সরকারের সময় যদি কাজটা শুরু করতে চায় সবাই, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি খালেদ, আপনি খবর নিয়েন, আমার সাথে যাদের কথা, ওয়ার্ল্ড ব্যাংক ওদিন কথা বলেছে এখন যদি আমরা না করতে পারি, পরবর্তী পর্যায়ে আমাদেরকে অন্যরকম সমস্যা দেখা দেবে, বিকজ দে ডোন্ট হ্যাভ ফেইথ অন আদার থিংস। আমার সাথে যারাই আছে, চায়নাকে মংলা পোর্টের ডেভেলপমেন্টের জন্য আমি অনেকই করে চান, আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে চায়নাকে আনতে। আপনি জানেন যে তার পিছনে কারা ছিল। এইগুলো যত তারা চায়নাও বলছে আমরা যত তাড়াতাড়ি পারি স্টার্ট করতে চাচ্ছি, কারণ আপনি জানেন আমাদের দেশে মানুষের অবস্থা, হ্যাঁ, আপনি জানেন অলরেডি, আপনি দেখেন কত রকম অভিযোগ আসছে, তাই না? না, সেগুলি ঠিক আছে। আমার মনে হয় যে আমি মোটামুটি বুঝতে পেরেছি। এই পর্যায়ে আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই আপনার অনুমতি নিয়ে। যেই ব্যাপারটাতে আমরা এখন একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে সরকারের যেহেতু একজন আনুষ্ঠানিক মুখপাত্র মানে আছেন, যে সরকারের প্রেস সচিব আছেন, উনি সবার পক্ষ থেকে, উনাকে আমিও প্রশ্ন করেছিলাম যে আপনি কি শুধু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কথা বলেন নাকি পুরো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে? তো উনি বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টা পরিষদকে আসলে লিড দিচ্ছেন, সেটা আসলে পুরো সরকারের পক্ষ থেকেই কথা বলা হয়। তো সরকারের যে জায়গায় আমরা সরকারের সেই মুখপাত্রের বিভাগ, অর্থাৎ প্রেস সচিব, উপপ্রেস সচিব, তাদের কথা এবং অন্যদের কথার মধ্যে একটু আলাদা থাকছে বা কার্যক্রমে, সেটা হচ্ছে যে কোনটা আসলে প্রেশার গ্রুপ, কোনটা আসলে মব,
মবের সংজ্ঞা কি। আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না, কেউ কেউ বলছে, কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে, কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাঙচার করে আসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মানে কখনো বিএনপি কখনো এনসিপি, বিএনপি বেশি এনসিপি কম, কখনো এনসিপি বেশি বিএনপি কম, এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না, সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। মব, প্রেসার গ্রুপ, থানা ঘেরাও করা, মানে থানা বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা? দেখুন, এটা তো আপনি তো ওই ওই পরিমণ্ডলে নেই। তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ, আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শিথিল হয়েছে, ল্যাপস হয়েছে। একটা কথা কি খালেদ ভাই, ব্যাপারটা হলো কি, আপনি একটু চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা যে যে আপনার সংস্থাটা আছে, আমি পুলিশ বা র্যাবের কোথাও দুটেই বলি, এদের অবস্থানটা কি ছিল আগে, আর এদের অবস্থান মাঝখানে কি হয়েছিল, আর এদের অবস্থান এখন কি একটা একই তো, এখন তো এখানে তো চেঞ্জ হয়নি। এমন তো না যে 1,20,00,000 বা 2,30,000 লোক একা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে বা তাদেরকে রিপ্লেস করা হয়েছে। একটা ডিমোরালাইজেশন, কিন্তু আমি যেহেতু ইউনিফর্মে আছি, আমার কাছে আমি সবসময় মনে করি যে একটা ডিফিটেড ডিভিশন, মনে করেন ডিফিটেড ডিভিশন যে ডিফিট হয়ে গেছে, হু হ্যাজ সারেন্ডার, তাকে আপনি আবার তৈরি করে ফাইট করতে সময় লাগে। আমি থিওরিটিক্যাল কথা বলছি না, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখে দিতে পারি। 16 ডিসেম্বরে যখন এই পাকিস্তান আর্মি আপনি সারেন্ডার করলো, সেই সোলজার গুলোকে মনে করেন আবার ফিরে গিয়ে, ডিড দে হ্যাভ সোলজার কোয়ালিটি? নো, মোস্ট অফ দেম ডিড নট। এবং তাদেরকে বেশিরভাগকেই আপনার চাকরি থেকে কিন্তু ডক্টর হোসেন, আমি এই জায়গাটাও আবার একটু আমাকে বুঝতে চাই যে 1,20,000 পুলিশের যে কর্মকর্তা আছে, যদি আপনি তাকে মেন করে থাকেন, তাকে আপনি ডিফিটেড কেন বলতেছেন? কারণ আমি 5 আগস্টে কিন্তু পুলিশের বহু সদস্য বলেছেন যে তারা বাধ্য হয়ে তারা আওয়ামী লীগের এই সরকারে। আমি একটা কথা বলছি, আমি ওভারঅল তাদের কথাই বলছি। আমি কিন্তু বেশ কিছুদিন এদের সাথে ছিলাম, এবং আমি এই কথা তাদেরকে বলেছি যে ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্যাট ট্রমা। আমি পুলিশের কোনো কর্মকর্তার কথা বলছি না, আমি ওভারঅল ট্রুপসের কথা বলেছি। But they are not traumatized. They are not traumatized. They are very happy. আমি আপনাকে বলি, আমাদের 20তম ব্যাচের আমি 20তম ব্যাচে কিছুদিন সরকারি চাকরি করছি, যেই পুলিশ অফিসাররা আওয়ামী লীগের আমলে খুব বাহাদুরি করছে, আমাদের অন্য 20 ব্যাচের অফিসারদেরকে কিন্তু তারা আটকে রাখছিল। এখন তারা সামনে আইসা কিন্তু যতটা পারতেছে খুশির চোটে, আমি আপনাকে কি বলবো, তারা দে আর ভেরি হ্যাপি।